This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পুলিশ যাদের সন্দেহ করছে আমরাও তাদের প্রতারক বলেই সন্দেহ করছি। পুলিশ চোপড়ার কথা বলছে, আমরাও তাই বলছি। এবার চোপড়ার পাড়ায় পাড়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মতো ওই সাইবার ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে কিনা সেটা প্রশাসন বলতে পারবে। তবে সত্যিই যদি ওই চোপড়া বাংলার জামতারা হয়ে থাকে তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ তো থাকবেই। সেই কারণগুলো কি? দেখুন, প্রথম কারণ প্রশাসনিক উদাসীনতা। এর আগে যে দুটো ঘটনার কথা আপনাদের বললাম বা দেখালাম, দুটোই স্ক্যাম। সেখানে চোপড়ার নাম জড়িয়েছিল। জানা গেছিল যে এই চোপড়াকে কেন্দ্র করেই সাধারণ মানুষের সঞ্চয় বা কেন্দ্রীয় স্কলারশিপের টাকাটা প্রতারকরা হাতিয়ে নিচ্ছে। তারপরেও তো দেখছি ওই এলাকায় অপরাধের আর অপরাধীর চাষ হয়। যদি সেটা হয় তাহলে দোষ কার? পুলিশ প্রশাসন দেখেও দেখেনি বলে কেউ যদি অভিযোগ করে তাহলে তাকে দোষ দেওয়া যায় কি? নাকি এই হ্যাকিংটাকে বিকল্প কর্মসংস্থান ভেবেই প্রশাসন কিছু বলেনি? ভেবেছে যাই হোক না কেন, ঘরে ঘরে তো একটা কুটির শিল্প তৈরি হচ্ছে। কিন্তু সেই কুটির শিল্পটা যে একদিন মহিরুহ হয়ে, ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে সরকারের সিন্দুক খুলেই টাকা হাতিয়ে নেবে, সেটা বোধহয় প্রশাসন বোঝেনি। আর এসবের বাইরেও একটা কারণ থাকতে পারে, জানেন তো। চোপড়ার সাইবার অপরাধের এপি সেন্টার হওয়ার পেছনে ডেফিনেটলি একটা কারণ আছে। সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ। চোপড়ার ভৌগোলিক অবস্থান। অদ্ভুত জায়গাটা, জানেন তো। উত্তর দিনাজপুর থেকে, ওই উত্তর দিনাজপুরের চোপড়া, সেখান থেকে বিহারের দূরত্ব 26 কিলোমিটার, বেশি না, খানিকক্ষণ। চোপড়া থেকে নেপালের দূরত্ব 60 কিলোমিটার, আর বাংলাদেশ সীমান্ত 65 কিলোমিটার। অর্থাৎ খেয়াল করে দেখুন, চোপড়া এমন একটা জায়গায় বসে আছে যেখান থেকে আন্তঃরাজ্য সীমানা আর আন্তর্জাতিক সীমানা দুটোই খুব কাছে। এরকম একটা জায়গায় তো অপরাধীরা খুঁজে বার করতে চায়, স্বর্গরাজ্য বানাতে চায়, যেখান থেকে দরকার, যেদিকে দরকার চলে যেতে পারবে, আসতেও পারবে, সব দিক থেকে একদম পারফেক্ট। এই কারণেই কি সাইবার অপরাধীরা ওই চোপড়ার মতোই আরও দুটো জায়গাকেও বেছে নিচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোল আর মালদার বৈষ্ণবনগর। দেখুন, আসানসোল থেকে জামতারা মাত্র 40 কিলোমিটারের মতো দূরে, আর মালদার বৈষ্ণবনগর থেকে জামতারার দূরত্ব 68 কিলোমিটার মাত্র। বাংলাদেশ থেকেও তো বৈষ্ণবনগর আরও কাছে, মাত্র 28 কিলোমিটার। এই অবস্থানগত সুবিধাই কি এই জায়গাগুলোকে কেন্দ্র করে প্রতারণা চক্র গড়ে তুলতে সাহায্য করছে? মানে কোথাও কি বিহার, ঝাড়খণ্ড বা বাংলাদেশের সঙ্গে একটা ভাইচারা তৈরি হচ্ছে অপরাধীদের? একটা সুন্দর, মানে কি বলবো, এমন একটা প্রকল্প যেটা যৌথ উদ্যোগে চলছে বা তৈরি হচ্ছে, হতেই পারে। গোটা বিষয়গুলোকে দেখলে সেরকমই তো মনে হবে। দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েবের অভিযোগে বৈষ্ণবনগর থেকেও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের মধ্যে একজন আবার স্কুলের কম্পিউটার শিক্ষক। কি অদ্ভুত না? যাদের যা শেখানোর কথা তারা সেটা বরঞ্চ শিখে অন্য জায়গায় সেগুলো প্রয়োগ করছে। সরকারি পোর্টালে ছাত্রদের নাম বা তাদের অ্যাকাউন্ট নম্বর আপলোড করার কাজটা সচরাচর সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এই কাজটা করার। বৈষ্ণবনগরে কি এই কম্পিউটার শিক্ষক কোনোভাবে ডেটা এন্ট্রির সাথে যুক্ত ছিলেন? এই সুযোগেই কি তিনি ওই পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর সব অদল বদল করে দিয়েছিলেন? নাকি তিনি বৃহত্তর কোনো গ্যাংয়ের সদস্য যারা ওই বৈষ্ণবনগরে বসে সারা রাজ্যের সরকারি পোর্টাল হ্যাক করেছে, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো সব বদলে দিচ্ছে? দেখুন, সন্দেহ করার জায়গা কিন্তু তদন্তকারীরা পাচ্ছেন, জানেন তো। বৈষ্ণবনগরের ওই কম্পিউটার শিক্ষককে জেরা করে ইতিমধ্যেই এলাকার বিভিন্ন বাড়ির থেকে 15টার বেশি পেন ড্রাইভ, একাধিক ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ব্যাংকের নথি এইসব পুলিশ উদ্ধার করেছে। এমনকি বেশ কিছু ডায়েরিও পাওয়া গেছে, যাতে অভিযুক্তরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লিখে রেখেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। পুলিশ কি মনে করছে জানেন? হয় জামতারা আর নয়তো বাংলাদেশ।
কোনো না কোনো জায়গার সঙ্গে এই অভিযুক্তদের যোগ আছেই আছে, পাওয়া যাবেই। মানে হয় আন্তঃরাজ্য নয় আন্তর্জাতিক, কোনো না কোনো জালিয়াতির তকমা কিন্তু বাংলার এই তরুণের স্বপ্ন কেলেঙ্কারি পেয়ে যাবে, জানেন তো। চোপড়া বৈষ্ণবনগরের মানুষ যে কোন কথায় কি বুঝেছিল, কোন কথার কি মানে করেছিল, ব্যাখ্যা না অপব্যাখ্যা, তা তো বুঝতে পারছেন আপনারা। কথা ছিল কচুরিপানার কাশফুলে বিকল্প শিল্প খোঁজার, তার বদলে এরা যে কম্পিউটারে বিকল্প খুঁজে পাবে, কি ভাবতো বলুন তো। অবশ্য আরেকটা জিনিস ভাবছিলাম, জানেন তো, এগুলো দেখতে দেখতে কচুরিপানা, কাশফুল, কম্পিউটার সবই তো ক দিয়ে শুরু, ক দিয়েই তো কাজ। কাজে নেতারা ঠিকই করেছেন, অপরাধের আগা আর গোড়াকে একসঙ্গে জুড়তে এই তদন্তকারীদের যে অনেক দূর হাঁটতে হবে না, সেটা তারা ভবিষ্যৎবাণী করে দিয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে, দুর্নীতিতে ধরা পড়েছে মালদাতে পরিচিত তৃণমূল কর্মী। আরে আমি তৃণমূল করি, অতএব আমার টাকার হক আছে, টাকা দিতে হবে আমাকে। সবই তৃণমূল, এর বাইরে কোনো গল্প নেই। আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে, বাংলাদেশে। সিসিটিভির দাম 3.5 লক্ষ টাকা। সবাই বলতো কয়লা বালি পাথর টাথর খায়, এখন ট্যাব খাচ্ছে, সিসিটিভি খাচ্ছে। যারা করছে আপনি বলুন, স্ট্যাটাস অফ দ্য পারসন হু হ্যাভ বিন অ্যারেস্টেড তারা কারা, কিন্তু মেইন যারা রুট তারা কি অ্যারেস্ট হয়েছে? আপনাদের আজকে স্পষ্ট যে আজকে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় ভিডিও দায়িত্ব অস্বীকার করতে পারে এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখুন, লোকাল ট্রেনে আপনারা বিজ্ঞাপন দেখে থাকবেন, জানেন তো। যখন গেছেন নিশ্চয়ই লোকাল ট্রেনে ওঠেন, বিজ্ঞাপন লাগানো থাকে ট্রেনের গায়ে, সেখানে লেখা থাকে নামে মাত্র খরচে মোবাইল চালানো শিখে ঘরে বসে রোজগার করুন। দেখেছেন না? নিশ্চয়ই দেখেছেন। এই চোপড়ার কটেজ ইন্ডাস্ট্রি, এটাই তো কুটির শিল্প, দেখে মনে হচ্ছে এটারও একটা প্রয়োজন আছে, বুঝলেন তো, প্রচার করা। সুদক্ষ প্রশিক্ষকের কাছে সাইবার প্রতারণা শিখে ঘরে বসে প্রাইভেট প্র্যাকটিস করুন। দিতেই পারেন এরা, যে এক্সপার্টাইজ গ্রো করেছেন, সরকার ঘর ফাঁক করে দিচ্ছেন, তো এটা তো কোন ছাড়। আগে বিলেত থেকে ডাক্তারি ব্যারিস্টারি পড়ে এসে দেশে প্র্যাকটিস করতো বাঙালি, এখন দেখছি ভিন রাজ্য থেকে সাইবার জালিয়াতির কোর্স করে এসে রাজ্যে বসে প্র্যাকটিস চলছে। আর শুধু কি বাংলা ছেড়ে বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসে জালিয়াতি করছে? সেজন্যই তো বললাম যে ওপার বাংলার ছেলেরাও আমাদের বাংলার পুরসভায় এসে ঠিকাদারি করছে। কি সুন্দর বন্দোবস্ত, কারোর কত সমস্যা নেই। গতকালই রাজ্য আর ঝাড়খণ্ডের 17টা জায়গায়, এ রাজ্যের আর ঝাড়খণ্ডের, ইডি হানা দিয়েছিল। অনুপ্রবেশ, নারী পাচার, বেআইনি আর্থিক লেনদেন, এরকম সব বিভিন্ন বিষয় নিয়ে তথ্য ছিল ইডির কাছে, তাই জন্যই তারা হানা দিয়েছিল। এবার তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই হানায় 17 জায়গায় হানা দিয়ে 2জন বাংলাদেশি নাগরিক আর 2জন ভারতীয় নাগরিককে তারা গ্রেফতার করেছে। সমান সমান, কিন্তু খেয়াল করে দেখুন, এদেশ বাংলাদেশ সমান সমান। এই ধৃত বাংলাদেশিদের নাম হচ্ছে রনি মণ্ডল আর সামির চৌধুরী। তাদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ফাঁকা আধার কার্ডের প্রোফর্মা, ভুয়ো পাসপোর্ট, অবৈধ অস্ত্র, প্রচুর স্থাবর সম্পত্তির নথি, মানে এখানে তারা সম্পত্তি বানিয়েছে আর কি, নগদ, গয়না সব উদ্ধার হয়েছে। এর মধ্যে রনি মণ্ডল ব্যারাকপুর পুরসভার ঠিকাদার। এবার প্রশ্ন হচ্ছে, একজন বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের পুরসভায় ঠিকাদারি করছিল, কাগজপত্র না দেখেই ঠিকাদারির অনুমতি দেয় পুরসভা, নাকি গোটা বিষয়টা জাল এমনভাবে করা হয়েছে, পরিচয়পত্র, কাগজপত্র দেখে কিচ্ছু ধরার জো নেই? তাহলে তো আরও ভয়ের বিষয়। আরও কজন কোথায় এভাবে ঢুকে বসে আছেন, সহজে তো ধরাই পড়বেন না। আর শুধু কি তাই, বিকল্প কর্মসংস্থানও তো রয়েছে। শালিমারের মানিক হালদার আর মুকুল সরকারকেই দেখুন না, মানিক এয়ার কন্ডিশন সারাই করত, সেই সুবাদে বিভিন্ন IVF সেন্টার, মানে ইনফার্টিলিটি সেন্টার আর হাসপাতালে তার যাতায়াত ছিল। সেখানে দেখেছিল সে সন্তানহীন দম্পতিদের জ্বালা কতটা, কীরকম তারা মরিয়া হয়ে ওঠেন। এবার সেই জ্বালা জোড়াতে তারা এই সমস্ত IVF ক্লিনিকগুলোতে এসে হাজির হন, লাখ লাখ টাকা খরচ করেন। কেউ কেউ সাফল্য পান, মনে শান্তি আসে, কারোর ক্ষেত্রে সেটাও হয় না। এবার সেই জ্বালা জোড়াতেই কিনা জানি না, এই দুজন মিলে খানিকটা হয়তো
সমাজসেবার খানিকটা ভেবেছিল একটু রোজগার টোজগার হয়ে যাবে, তাই জন্য তারা যৌথ উদ্যোগে শিশু যোগানের ব্যবসাটা শুরু করে। তারপর কি করেছে জানেন? 2.5 বছরে 50টারও বেশি শিশু বিক্রি করেছে এই দুজনে মিলে। সোশ্যাল মিডিয়ার পেজে বিজ্ঞাপনও দেওয়া হতো, কেউ আগ্রহী হলে তার সাথে যোগাযোগ করা হতো, আর তারপর বিহার ঝাড়খণ্ড থেকে বাচ্চা এনে এখানে বিক্রি করা হতো। বুঝতে পারছেন? সেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক। এই বাচ্চাদের নির্দিষ্ট দর ছিল, এক একটা শিশুর দাম উঠত 3 থেকে 9 লক্ষ টাকা। ভাবুন, দাম বলছি, দর। বাচ্চা শিশু সন্তানের কদর আর দর দুটোই আবার বেশি। প্রথমে চূড়ান্ত দরের অর্ধেক নগদে, আবার অ্যাডভান্স সেটা দিতে হতো, জানেন তো। তারপর অর্ডার পেলে বিহার থেকে বাচ্চা এনে ইচ্ছুক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হতো। এবার ভাবতে পারেন যে এখানে এরকম বাচ্চা পেতই বা কোথায়, এত বাচ্চা কোত্থেকে আসে? বিহারে নাকি অবৈধ এরকম অনেক নার্সিং হোম রয়েছে যেখানে ওই অনিচ্ছুক মাতৃত্ব থেকে মেয়েদের মুক্তি দেওয়া হয়, এটাই তাদের স্পেশালিটি। এবার সেখান থেকেই বাচ্চা কেনা হতো। এই করে ওই মানিক হালদার প্রায় কোটিপতি হয়ে উঠেছে মশাই, অনেক টাকা সম্পত্তি করেছে। কলকাতা শহরে একাধিক বাড়ি গাড়ি সব রয়েছে। শেষ পর্যন্ত সিআইডির 2 অফিসার স্বামী স্ত্রী সেজে বাচ্চা কেনার ছলেই মানিক হালদার আর মুকুল সরকারকে ধরেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হচ্ছে এখন, তাতেই দেখা হবে যে কে কে টাকা দিয়েছে। তাহলে বোঝা যাবে যারা টাকা দিয়েছে তার মানে তারা ওই বাচ্চা কিনেছে, তাদের একটা লিস্ট করতে পারবেন, হদিশ পাবেন তদন্তকারীরা। আর কোথা থেকে বাচ্চা এসছে তার হদিশ পেতে বিহারেও তদন্তকারীরা যাবেন। কিন্তু সিআইডি তদন্তকারী যেটা ভাবাচ্ছে এই মুহূর্তে, যে এই এত বড় চক্র এতদিন ধরে চলতো ফেসবুকের মাধ্যমে, এর সঙ্গে কোনো প্রভাবশালী যুক্ত নেই, তাই সেই অ্যাঙ্গেলেও বা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।